নমস্কার, আমি মাইকা গোবর্ধন রেড্ডি। রাজনীতির শোরগোলের বাইরে গিয়ে চলুন আজ বোঝার চেষ্টা করি মানুষের বিশ্বাস ঠিক কিসের উপর দাঁড়িয়ে থাকে। আমরা ফোকাস করছি ত্রিপুরার মান্দাই বাজারের ওপর, এমন একটা জায়গা যার মাটিরও একটা নিজস্ব গল্প আছে। মান্দাই বাজারের একেবারে আত্মার গভীরে যাব আমরা। এখানকার রাজনীতির একটা ব্যবচ্ছেদ করব। এটা কিন্তু শুধু একটা সাধারণ আসন নয়, এটা একটা তফসিলি উপজাতি সংরক্ষিত আসন, যার মানে হল এখানকার ইতিহাস, মানুষের পরিচয়, তাদের লড়াই সবকিছু একসুতায় বাঁধা। আর এই মাটির বর্তমান আর ভবিষ্যৎ যদি বুঝতে হয়, তাহলে এর অতীতকে তো জানতেই হবে। তো আমাদের আলোচনাপথটা কি হবে? প্রথমে প্রেক্ষাপট, তারপর 2030-এর রায়, এরপর দেখব পতনের কারণ কি, ক্ষমতার স্তম্ভগুলো কি কি, আর সবশেষে মানুষের সঙ্গে আবার সংযোগ তৈরির একটা পথ আর সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে কথা বলবো। কয়েক দশক ধরে এই মাটিটা ছিল একটা দুর্গের মতো, একটা বিশেষ দলের দুর্গ। কিন্তু দেখুন, মাটি তো বদলায়, তাই না? নতুন ঋতু আসে, মানুষের নতুন চাহিদাও জন্মায়। আর যখন দুর্গের পরিচালকরা সেই মাটির বদলটা ধরতে পারেন না, মানুষের নতুন চাওয়া পাওয়া শুনতে পান না, তখনই দূরত্ব বাড়তে থাকে। মান্দাই বাজারে ঠিক এটাই হয়েছে। আর এখানকার মানুষ কিন্তু চুপ করে বসেছিল না। ভাবুন, প্রায় 90% ভোট পড়ে। এর মানে হল ভোটাররা শুধু সচেতন নন, তারা মরিয়া হয়ে পরিবর্তন চাইছিলেন। তারা চাইছিলেন কেউ তাদের কথা শুনুক। কি ছিল তাদের আসল চিন্তা? প্রায় 20% যুব বেকারত্ব, 60%-এর বেশি পরিবার গরিব, আর সবথেকে বড় ভয়, নিজেদের ভাষা, সংস্কৃতি, পরিচয় হারানোর ভয়। এগুলো শুধু ডেটা নয়, এগুলো মানুষের রোজকার জীবনের কঠিন বাস্তব। আর এই সব চাপা উদ্বেগ, এই মর্যাদা আর অস্তিত্ব রক্ষার লড়াইটা 2023-এ এসে একটা রাজনৈতিক ভূমিকম্পের রূপ নিল। যে ক্ষোভটা এতদিন ভেতরে ভেতরে জমছিল, সেটাই যেন ব্যালট বাক্সে ফেটে পড়ল। আর নির্বাচনের ফলাফল, ওটা ছিল সেই ভূমিকম্পের তীব্রতারই প্রমাণ। ভাবতে পারছেন, 42,293 জন মানুষ ভোট দিতে এসেছিলেন, মানে মোট ভোটারের 90.87%। এই বিপুল অংশগ্রহণ আসলে একটা জোরালো বার্তা ছিল, একটা স্পষ্ট সংকেত যে পুরনো ব্যবস্থাকে মানুষ আর মানতে রাজি নয়। ফলাফলটা ছিল একেবারে একপেশে। ত্রিপুরা মোথা নামে একটা নতুন দল প্রায় 2/3 মানে 66.35% ভোট পেয়ে গেল। আর অন্যদিকে যে সিপিআইএম দশকের পর দশক ক্ষমতায় ছিল, তারা নেমে এলো মাত্র 16.35%। বিজেপির ভোট ছিল 15.25%। এটা শুধু ভোটের ভাগাভাগি নয়, এটা ছিল একটা প্রজন্মের আস্থার হস্তান্তর। জয়ের ব্যবধানটা একবার দেখুন, 21,649 ভোট। এটা মোট বৈধ ভোটের প্রায় 50%। মানে এটা শুধু একটা হার নয়, এটা ছিল জনগণের আস্থার সম্পূর্ণ প্রত্যাখ্যান। যখন জয়ের মার্জিন মোট ভোটের অর্ধেক হয়ে যায়, তখন বুঝতে হবে যে এটা রাজনৈতিক হারজিতের ব্যাপার নয়, এটা একটা সামাজিক রায়। কিন্তু এই পতনটা তো একদিনে হয়নি, হঠাৎ করে কিছু ঘটেনি। এর পেছনে আছে প্রায় 30 বছরের ক্ষয়ে যাওয়ার এক লম্বা গল্প। একটা দুর্গ যেমন ভেতর থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, ঠিক সেভাবেই এই রাজনৈতিক শক্তির ভিতটা নড়বড়ে হয়ে গিয়েছিল। এই টাইমলাইনটা দেখুন। 1993 সালে সিপিআইএমের ভোট ছিল 61.52%, একটা অপ্রতিরোধ্য শক্তি। কিন্তু তারপর থেকেই সমর্থন কমতে শুরু করে। 2018-তে অনেক উপজাতি আসন হাতছাড়া হল, যেটা ছিল একটা বড়সড় সতর্কবার্তা। কিন্তু সেই বার্তাটা হয়তো ঠিকঠাক পড়া হয়নি। আর তার ফল, 2023-এ ভোট শেয়ার এসে দাঁড়ালো মাত্র 16.35%। কিন্তু কেন হলো এমন? কারণটা হলো মানুষের ভাবনাটাই বদলে গিয়েছিল। পুরনো শ্রেণী সংগ্রামের গল্প নতুন প্রজন্মের কাছে আর আবেদন রাখছিল না। তাদের কাছে অনেক বড় হয়ে উঠেছিল নিজেদের জাতিগত পরিচয়, ভাষা আর জমির অধিকারের প্রশ্ন। ত্রিপুরা মোথা ঠিক এই নতুন আবেগের জায়গাটা ধরতে পেরেছিল, যা মানুষের মনের কথা হয়ে ওঠে। মান্দাই বাজারের এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো আনুগত্য কোনো চিরস্থায়ী চুক্তি নয়, এটাকে রোজ নতুন করে অর্জন করতে হয়। কিভাবে? মানুষের কথা শুনে, তাদের পাশে থেকে, আর তাদের গভীরতম উদ্বেগগুলোকে সম্মান জানিয়ে। কোনো সম্প্রদায়কেই ধরে নেওয়া যায় না। মান্দাই বাজারের এই বদলটা আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয়। আমাদের গণতন্ত্রের আসল শক্তি কিন্তু মানুষের মর্যাদা রক্ষা করা, আর আমাদের সংবিধানও এই মর্যাদার অধিকারকেই স্বীকৃতি দেয়। তাই রাজনৈতিক আলোচনা হোক বা শাসন ব্যবস্থা, সবকিছুর মূলে থাকা উচিত পারস্পরিক সম্মান এবং দায়িত্বশীল তথ্যভিত্তিক কথাবার্তা। মানুষের কথা শুনলেই গণতন্ত্র শক্তিশালী হয়। চলুন এবার পতনের কারণগুলো আরও গভীরে গিয়ে দেখি। আমরা রাজনৈতিক ক্ষমতাকে 4টে স্তম্ভের উপর দাঁড় করিয়ে বিশ্লেষণ করব। এই কাঠামোটা আমাদের বুঝতে সাহায্য করবে যে ঠিক কোন কোন জায়গায় চিড় ধরেছিল।
একটা সোট অ্যানালিসিস যদি করি তাহলে কি দেখি? দলের শক্তি ছিল তার পুরনো ক্যাডার আর শাসনের অভিজ্ঞতা, কিন্তু দুর্বলতা তার পুরনো ভাবমূর্তি আর মানুষের থেকে বেড়ে যাওয়ার দূরত্ব। সুযোগ ছিল হতাশ তরুণদের কাছে পৌঁছানোর, কিন্তু সেটা করা হয়নি। আর অন্যদিকে হুমকি ছিল দুটো: টিপরা মোথার জাতিগত পরিচয়ের রাজনীতি আর বিজেপির বিপুল সম্পদ। শেষমেশ দুর্বলতা আর হুমকিগুলোই দলের শক্তির ওপর ভারী হয়ে পড়ল। প্রথম স্তম্ভ, আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, উপজাতীয় পরিচয়। যখন মানুষের মনে তাদের জমি, সংস্কৃতি, ডেমোগ্রাফি নিয়ে তীব্র ভয় কাজ করছে, তখন শ্রেণীভিত্তিক রাজনীতির পুরনো কথাগুলো আর চলে না। এই সহজ সত্যিটা বুঝতে না পারাটাই ছিল মূল ব্যর্থতা। আর সেই শূন্যস্থানটাই পূরণ করেছে টিপরা মথার গ্রেটার তিপ্রাল্যান্ডের ডাক। দ্বিতীয় স্তম্ভ, দল এবং তার ইতিহাস। দেখুন, অনেক দিন ধরে ক্ষমতায় থাকলে একটা আত্মতুষ্টি চলে আসে। এখানেও তাই হয়েছিল। নেতৃত্ব বয়স্ক হয়ে গিয়েছিল, তাদের কথা বলার ধরন পুরনো হয়ে গিয়েছিল। নতুন প্রজন্মের ভোটারদের সঙ্গে কানেক্ট করার জন্য যে নতুন ভাষা, নতুন ভাবনা দরকার ছিল, সেটারই অভাব ছিল। একসময়ের শক্তি বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তৃতীয় স্তম্ভ, বিরোধী পক্ষ। রাজনীতির ময়দানটাই তখন বদলে গেছে। একদিকে বিজেপির জনকল্যাণ প্রকল্প আর অন্যদিকে টিপরা মোথার উপজাতীয় জাতীয়তাবাদ। এই দুয়ের মাঝে সিপিআই-এমএম যেন আটকে পড়েছিল। এই দুটো শক্তিশালী গল্পের বিরুদ্ধে তারা নিজেদের কোনো জোরালো বিকল্প হিসেবে তুলে ধরতে পারেনি। আর চতুর্থ স্তম্ভ, অর্থনীতি। যে কোনো নির্বাচনে এটাই তো আসল কথা, তাই না? মানুষের রুটিরুজি। যেখানে এত দারিদ্র্য, এত বেকারত্ব, সেখানে যে দলটা একসময় অর্থনৈতিক ন্যায় বিচারের কথা বলতো, তারাই চাকরি আর উন্নয়নের কোনো বিশ্বাসযোগ্য প্ল্যান দিতে পারল না। পেটের জ্বালার সামলে পুরনো আদর্শ কিন্তু ফিকে হয়ে যায়। এটা ঠিক যে 4 বারের বিধায়ক প্রার্থীর ইমেজ পরিষ্কার ছিল, কিন্তু মানুষের বিশ্বাস জিততে গেলে শুধু সততা যথেষ্ট নয়, দক্ষতাও লাগে। প্রচারযন্ত্র ছিল দুর্বল, আধুনিকতার ছোঁয়া ছিল না। ভোটারদের কাছে এমন কোনো গল্পই ছিল না যা শুনে তারা একটা নতুন প্রতিশ্রুতির বদলে পুরনো মুখকে বেছে নেবে। তাহলে প্রশ্ন হল, এখান থেকে কি ফেরা সম্ভব? হ্যাঁ, সম্ভব। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু তার জন্য দরকার গভীর আত্মঅ্যানালিসিস, বিনয় আর একেবারে গোড়া থেকে শুরু করার একটা নতুন কৌশল। আর সেই কৌশলের প্রথম ধাপ হল শোনা, মন দিয়ে মানুষের কথা শোনা। আমরা একটা পরিষ্কার 90 দিনের 3 ধাপের একটা ব্লুপ্রিন্ট দিচ্ছি। প্রথম 30 দিন শুধু শোনা, গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার ক্ষোভটা বোঝা। পরের 30 দিন জোট আর নতুন বার্তা তৈরি, সমমনস্ক দল বা গোষ্ঠীর সাথে মিলে মানুষের চাহিদা অনুযায়ী সমাধান তৈরি করা। আর শেষ 30 দিন কথা বলা, একটা আধুনিক হাই ইন্টেন্সিটি ক্যাম্পেইনের মাধ্যমে সেই সমাধানের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানে পুরো অ্যাপ্রোচটাই পাল্টাতে হবে। টপ ডাউন মানে ওপর থেকে নির্দেশ চাপানোর দিন শেষ। এখন কাজ করতে হবে বটম আপ, মানুষের কাছ থেকে শুনে। শুধু বড় বড় সমাবেশের বদলে ডিজিটাল মাধ্যমে মানুষের দরজায় পৌঁছাতে হবে। তরুণ নেতাদের সামনে আনতে হবে, আর প্রত্যেকটা অভিযোগকে একটা পলিসি সলিউশনে পরিণত করার ক্ষমতা দেখাতে হবে। আর এই যে আমরা নতুন আধুনিক যোগাযোগের কথা বলছি, এখানে একটা মৌলিক নীতি মনে রাখা খুব জরুরি। টেকনোলজি ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানোর মানে কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়া নয়। সুশাসন মানেই প্রত্যেক ব্যক্তির মর্যাদা আর গোপনীয়তাকে সম্মান করা। তাই ভারতের ডেটা সুরক্ষা আইন মেনে মানুষের সম্মতি আর গোপনীয়তার অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন যোগাযোগ ব্যবস্থাটা বানাতে হবে। বিশ্বাস তো এটার ওপরই নির্ভর করে। আসলে শেষ পর্যন্ত জয়ের রাস্তাটা শুধু রাজনৈতিক কৌশল দিয়ে তৈরি হয় না। আসল রাস্তাটা হল সুশাসনের প্রতিশ্রুতি। আন্তরিকভাবে মানুষের সেবা করে তাদের জীবনযাত্রার মান উন্নত করাই তো আসল কাজ। রাজনীতি তো সেই কাজটা করার একটা উপায় মাত্র। মান্দাই বাজারের মানুষ কি চাইছে? তারা তো অসম্ভব কিছু চাইছে না। তারা চায় তাদের ছেলেমেয়েদের জন্য চাকরি, ভালো রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র। সরকারি প্রকল্পের সুবিধা আছে তারা পাচ্ছে, তার প্রমাণ চায়। তাদের অভিযোগ শোনার মতো একটা ব্যবস্থা চায়। আর সবথেকে বড় কথা, তারা চায় বিশ্বাস আর সুরক্ষা। এই ভরসাটা চাই যে তাদের প্রতিনিধিরা তাদের পাশেই আছেন। নির্বাচন আসলে একটা পরীক্ষা, একটা রিপোর্ট কার্ডের মতো। প্রশ্ন একটাই, কাজটা কি হচ্ছে? এই সহজ প্রশ্নের উত্তরটাই ঠিক করে দেয় মানুষের আস্থা কে পাবে। আর উত্তরটা কথায় নয়, কাজে দিতে হয়। তাই এখানে একটা শান্ত কিন্তু স্পষ্ট সতর্কবার্তা আছে। যদি সত্যিকারের পরিবর্তন না আনা হয়, যদি পুরনো পথেই হাঁটা হয়, তাহলে এই 16% কিন্তু তলানি হবে না, এর থেকেও নিচে নামতে হতে পারে। একসময় রাজনৈতিকভাবে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাবার ঝুঁকি থাকবে।
কিন্তু একটা অন্য পথও খোলা আছে, একটা স্পষ্ট ভিশন। এমন এক নতুন রাজনীতির পথ যা ডেটা নির্ভর, কিন্তু তার কেন্দ্রে থাকবে মানুষ, যা নিজের ঐতিহ্যকে সম্মান করবে কিন্তু তার ফাঁদে আটকে থাকবে না, যা অতীতের ভুল থেকে শিখে ভবিষ্যতের জন্য একটা ভালো, সবাইকে নিয়ে চলার মতো সমাজ গড়বে। যদি আপনি একজন জনগণকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এই ঠিকানায়, অথবা ফোন করুন 0800 404 1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য। শেষে মান্দাই বাজারের গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে গণতন্ত্রে ক্ষমতাটা আসলে কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটাকে রোজ অর্জন করতে হয় মানুষের সেবা করে, আর সেই সেবার উদ্দেশ্য রাজনীতির ঊর্ধ্বে।